তারপর আর কোনো খবর নেই। আশায় বুক বেঁধে অপেক্ষা করছিল এলিজাবেথ। তবু এর ভেতর অপ্রত্যাশিত এই অদ্ভুত মেসেজ তাকে ভেতর থেকে খেপিয়ে তুলল। চিবুক শক্ত করে ভুরু জোড়া আরো কুচকে কিবোর্ডে দ্রুত আঙুল চালালো এলিজাবেথ। আপনি কে? আর ইউ সিঙ্গেল? সোজা সাপটা জবাবের বিপরীতে পাল্টা প্রশ্ন আসতে মেজাজ আরো চটে গেল। এলিজাবেথ দাঁতে দাঁত পিষে লিখল, নো, আই এম গ্যাংস্টার ওয়াইফ। তার মানে আমাদের এখন তার জন্য একজন ভালো ডিভোর্স লয়ার খুঁজতে হবে। কজ আই ওয়ান্ট ইউ বেবি। এলিজাবেথের চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়। সে তড়িঘড়ি করে লিখল, বাহ, এত কনফিডেন্স। ইয়েস মাই গর্জিয়াস উলফ। আকস্মাত এলিজাবেথের ভ্রু জোড়া কুচকে সন্দেহ ছাড়া ফুটে ওঠে মুখে। এলিজাবেথ ঠোঁট কামড়ে কিছু ভাবল। পরক্ষণেই হঠাৎ অধর কোণে রহস্যময় হাসি ফুটে ওঠে। ঠোঁটের আগায় জড়ো হয় রহস্যের ঘনঘটা। সে কুটিল হাতে ধীরে ধীরে লিখল, আই ডোন্ট নিড আ ম্যান। উপাস্যতে তৎক্ষণাৎ রিপ্লাই, আই নো ডার্লিং, বাট ইউ আর দ্য ওয়ান আই নিড। হেই মিস্টার, ফ্লার্ট হচ্ছে? হোয়াট দ্য হ্যাক? ফ্লার্ট হবে কেন? হলে আমাদের মাঝে অন্য কিছু হবে। এবার এলিজাবেথের কপালে ভাত চিন্তায় ভারী। শুকনো ঢোক গিলে লিখল, মানে? হৃদয়ের সংযোগ স্থলে আসলে যে অঘটন ঘটে আর কি। এলিজাবেথ যদিও দ্বিধাদ্বন্দ্বে আছে, তবুও গম্ভীরভাবে লিখলে গেল, আপনি জানেন আমার হাজবেন্ডকে জানে মেরে ফেলবে তার স্ত্রীর সাথে অশ্লীল কথা বলার জন্য। ওপাশ থেকে ভেসে এলো নিরুদ্বেগ জবাব, I just care about you, baby. হি উইল কিল ইউ। I can die for you, sweetheart. That's true. আই ওয়ান্ট প্রুফ। Like? ব্লাড। এইটুকু সেন্ড করে এলিজাবেথ আরও কিছু লিখতে চাচ্ছিল। তার আগে রিপ্লাই আসে। Just a minute. কয়েক সেকেন্ডের মধ্যে অপর প্রান্ত থেকে একটা ছবি এলো। কৌতূহলী এলিজাবেথ ছবিটা ক্লিক করলো। পর মুহূর্তে শরীর কেঁপে ওঠে ভয়ে ফোনটা হাতছাড়া হয়ে মেঝেতে পড়ে গেল। ছবিটিতে ছিল একখানা রক্তমাখা হাত। তাজা কাটা ক্ষত থেকে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। তালুর চামড়া ফেটে গেছে গভীরভাবে। বোঝাই যাচ্ছে কোনো ধারালো কিছু দিয়ে জায়গাটা মাত্রই কাটা হয়েছে। একটু সময় নষ্ট না করে এলিজাবেথ নম্বরটার সঙ্গে সঙ্গে ব্লক করে দিল। তার সন্দেহ ছিল এটা নিশ্চয়ই রিচার্ডের কাজ। তাই এতক্ষণ কৌশলে কথা বলে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। কিন্তু এই ঘটনার পর এলিজাবেথের মধ্যে আর কোনো আগ্রহ রইল না। তবে এলিজাবেথের মন থেকে সেই খচখচে অস্বস্তিটা কিছুতেই জানে না। কে এমন সাহস দেখাতে পারে? জানে সে গ্যাংস্টার স্ত্রী, তবু এতটা দুঃসাহস। ধাতস্থ হয়ে এলিজাবেথ আবার ফোনটা হাতে তুলে নেয়। ঢুকে পড়ে রিচার্ডের অ্যাকাউন্টে। মেসেজ পাঠাতে যাচ্ছিল, কিন্তু আচমকা রিচার্ডের প্রোফাইল চোখে পড়ে। বুকের ভেতর দুক শুরু হয়। বহু বছর পর রিচার্ড প্রোফাইল বদলেছে। এলিজাবেথ ছবিতে ক্লিক করে বড় করে দেখে। বিস্ময়ে চোখ আটকে যায়। এজন এক নতুন রিচার্ড, ভিন্ন রূপে ভিন্ন ছায়। ঘন লম্বা চুলের পরিচিত ছায়া আর নেই। এখন চুল ছোট করে কাটা, এমন ছোট যে চিমটি দিলেও ঠিকঠাক ধরা যাবে না। এলিজাবেথ খানিকটা চমকপ্রদ হলো। ছোট চুলেও বুঝি কাউকে এত নজর কাড়া লাগে। ছবিটা একটা মিরর সেলফি। তার ভেতর এক ধরনের উগ্র বিদ্রোহ মিশে আছে। সেই গ্যাংস্টার বজ আজ যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি আকর্ষণীয়। রিচার্ডের গায়ে ক্যালভিন ক্যালিনের কালো টি শার্ট, হাতের মাংসপেশি পরিষ্কার দেখা যাচ্ছে। এলিজাবেথ টের পায় লোকটা নতুন করে ট্যাটু করিয়েছে। বা হাতের কাঁধ থেকে কবজি পর্যন্ত আঁকা ভয়ঙ্কর শিল্প। ব্লু জিন্সের সাথে টি শার্টটা ইং করে পরা। এক হাতে ফোন ধরা, অন্য হাতে বুড়ো আঙুল একটু ভাব নিয়ে পকেটে গুজে রাখা। আয়নার সামনে গ্রীবা কিছুটা হেলিয়ে শটান দাঁড়িয়ে। ফোনের চাপে হাতের গাঢ় বর্ণের শিরাগুলো ফুলে উঠেছে। গলায় বেশ মোটা সিলভার চেন আর কানে বরাবরের মতো ইয়ারপিনস। এখনকার ছোট চুল আর দৃঢ় চোয়াল রিচার্ডকে গ্যাংস্টারের পাশাপাশি স্পেশাল ফোর্সের সদস্যের মতো লাগাচ্ছে। মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, তবু শূন্য চোখের গভীরে জমে থাকা ক্রোধের পাহাড় স্পষ্ট। এলিজাবেথ একটু জুম করে দেখে রিচার্ডের ভ্রুতে 3টি সেলাইয়ের দাগ। গা শিউরে ওঠে। মুহূর্তের মধ্যে একগাদা অনুভূতি ভাসিয়ে দেয় তাকে। পুরো মুখশ্রী রয়েছে অনেক ক্ষতের চিহ্ন, কিছু দগদগে, কিছু শুকিয়ে যাওয়া। এলিজাবেথ দ্রুত হাতে মেসেজ পাঠিয়ে দেয়। ক্রিমিনাল হাজব্যান্ড নামে সেভ করা রিচার্ডের অ্যাকাউন্ট। বেবি, ক্যান ইউ কল মি ব্যাক? আই মিস ইউ। ইটস সো লনলি ইন মাই মেনশন। রিচার্ড নিজের হাতে নিজেই ব্যান্ডেজ পাচ্ছিল। ক্রিং শব্দে টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলল। পাশে রাখা অন্য ফোনের স্ক্রিন এখনো জলজল করছে। স্পষ্ট কিছুক্ষণ আগের সেই কনভারসেশন। এলিজাবেথের মেসেজ দেখা মাত্র রিচার্ডের মুখের ব্যথার ছাপ মিলিয়ে গেল। হাতে জমে থাকা রক্ত ছেড়ে ফেলে ব্যান্ডেজ না করে ট্যাপ করতে শুরু করলো। I'm in Bangladesh now. It's an urgent meeting. I will come back at night.
Take a deep nap, wifey. এলিজাবেথ স্বস্তির নিঃশ্বাস ফেলে রিপ্লাই দেখে। বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। সে লিখল, How long are you going to be? রিচার্ড টাইপ করল। 3 hours. এলিজাবেথ মিটিমিটি হেসে টোকা দিল। Rude of you. I'm done. রিচার্ডের কপাল কুঁচকে উঠল, সাথে সাথেই লিখল, What the fuck? Rude? I do not like your tone. রিচার্ডের হাত থেকে এক ফোঁটা গরম রক্ত গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনে। সে পরপর কয়েকবার ভারী নিঃশ্বাস ফেলল। চিবুক শক্ত করতে গিয়েও পারল না। বক্র হাসি হেসে সেই রক্তের উপর দিয়েই টাইপ করল, I'll be at the mansion in 3 hours, my beautiful fucking dark red. ঝিলিক দিয়ে উঠল এলিজাবেথের মুখাবয়ব। সে এক লাফে বিছানায় পড়ল। ফোনটা অবলায় ছুঁড়ে দিয়ে মুখ গুজিয়ে হাঁটু তুলে নাচতে লাগলো আনন্দে। ঠিক তখনই আবারও ভাঁজ খুলে এলো মেসেজের শব্দ। ফোন হাতে নিয়েই দেখতে পেল রিচার্ড একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। পেলেকোতে অভ্যন্তরে যেন তরঙ্গ বয়ে গেল। What's up, my girl? রিচার্ডের সে ভারী গুরুগম্ভীর হাস্কি স্বর। এলিজাবেথের কাছে কণ্ঠে নিজস্ব এক ওজন আছে। মাতাল করা রেশ মেখে থাকে প্রতিটি শব্দে। কেমন কেমন যেন অনুভূত হয় যখন রিচার্ড এই টোনে কথা বলে। লোকটার সব কিছুতেই বিশেষ আকর্ষণ, বিশেষ করে দৃষ্টি আর কণ্ঠস্বর। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ কয়েকবার গলা খাকারি দিল। চেষ্টা করলো রিচার্ডের টোনে কথা বলার। তারপর সেও একই ভঙ্গিতে একটা ভয়েস পাঠালো। What's up, daddy? রিচার্ড ফিসলে হাসলো। আর কোনো জবাব না দিয়ে আবারও মিটিংয়ের ফাইলগুলোর পাতায় চোখ বোলাতে লাগলো। এদিকে এলিজাবেথ উঠে বসলো। মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো হাজার প্রশ্ন। একটু ভেবে এলিজাবেথ আবারও রিচার্ডকে মেসেজ পাঠালো। What's your favorite hobby, Mr. Kainat? রিচার্ড কাজের ভেতর থাকা অবস্থাতেও এক মুহূর্ত দেরি না করে লিখল। Stalking? এলিজাবেথ চুপচাপ উঠে দাঁড়ালো। ক্যাবিনেটের ভেতর তন্ন তন্ন করে খুঁজে বের করলো একটা অফ শোল্ডার রেড সিল্ক ভেলভেট গাউন। দরজাটা ভেতর থেকে টেনে বন্ধ করে ধীরে ধীরে গা থেকে শাড়িটা খুলে মেসেজ পাঠালো। Oh, I'm changing. সাথে সাথে উত্তর এলো। I'm watching. ল্যাপটপের স্ক্রিনের দিকে চেয়ে না দেখেই টাইপ করলো রিচার্ড। স্ক্রিনের উপর থেকে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। এলিজাবেথ ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালের কোণে সিসিটিভি ক্যামেরার দিকে। যা আন্দাজ করেছিল তাই। এই অদৃশ্য লোকটা আর কেউ নয়, রিচার্ড কায়নাত। সে যেখানেই থাকুক সারাক্ষণ নজরে রাখে এলিজাবেথকে। দুজন আলাদা শহরে থাকলে এক মুহূর্তের জন্য তার দৃষ্টি সরে না এলিজাবেথের দিক থেকে। এলিজাবেথ জানে যদি সে অন্য কারোর সঙ্গে কথা বলে রিচার্ড কায়নাতের তা অজানা থাকবে না। আর এলিজাবেথ এটাও জানে রিচার্ড তা জানতে পারলে এত ঠান্ডা থাকবে এমনটা ভাবাই ভুল। কুটিল হাসি ফুটলো এলিজাবেথের ঠোঁটে। ফোনের প্লেলিস্ট থেকে একটা গান ছেড়ে দিল। এবার ধীরে ধীরে নিঃশব্দে ব্লাউজের হুকগুলো খুলতে শুরু। হিজ সাকার উইথ এ গুন। I know you told me I should stay away. I know you said he's just a dog astray. He's a bad boy with a tainted heart. And even I know this ain't smart. But mama, I am in love with a criminal. And this type of love isn't rational, it's physical. Mama, please don't. এলিজাবেথ গানের সঙ্গে ঠোঁট মেলাতে থাকে আর ড্রেস চেঞ্জ করে। অন্যদিকে রিচার্ড ঘেমে একাকার। যতটা সম্ভব নিজেকে শক্ত করে রাখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত আর না পেরে ল্যাপটপ বন্ধ করে দেয়। সে খুব ভালো করে বুঝতে পারে তার বউ তাকে ধরে ফেলেছে। আগেরবার এলিজাবেথ যে খেলাটা খেলেছিল এবার রিচার্ডও ঠিক তেমনটাই করতে চেয়েছিল। তবে এখন বউ তার জন্য মারাত্মক ডেঞ্জারাস। এলিজাবেথ নিজের কাজে নিজেই হতবাক হয়ে পড়ে। লজ্জা লাগে তার, নিজেও আর পারল না। চলে যায় ওয়াশরুমে। এখানে কোনো ক্যামেরা নেই। ভিতরে গিয়েই ফিক করে হেসে দেয় এলিজাবেথ। তবে হঠাৎ মনে পড়ে সেদিনের কথা। মনে পড়তে আড়ষ্টতায় ঘিরে ধরে তাকে। সেদিনের পরের দিন সকালে রিচার্ড জানায় যে সে ভিয়েতনাম যাবে। এলিজাবেথের মন খারাপ হলেও সে প্রকাশ করেনি। বিকেলে এলিজাবেথ লনে গিয়েছিল। তাকে লনের দিকে আসতে দেখে সকল গাড্ডা সরে গিয়েছিল। সে বিষণ্ণ বিকালে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়েছিল এলিজাবেথ। ঘাসের উপর শুয়ে সকল কিছুর হিসাব মেলাচ্ছিল। অকস্মাৎ ম্যানশন প্রাঙ্গণের আকাশে একটা হেলিকপ্টারে দেখা মেলে। হঠাৎ হেলিকপ্টার থেকে পড়ে যায় একটা প্যারাশুটে কালো একটা বাক্সের মতো। মাটি থেকে কিছু উপড়ে থাকতে বাক্সটা ব্লাস্ট হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলিজাবেথ। হঠাৎ অনুভব করে ঝরা পাতার মতো তার শরীরের উপর কিছু পড়ছে। মুহূর্তে তার মাথা ঢাকা পড়ে যায়। চোখ খুলে শরীর ঝাড়া দিয়ে ওঠে। দাঁড়াতে বিস্ময়ে হতভম্ব হয়েছে এলিজাবেথ। লনের সবুজ ঘাস ঢাকা পড়ে গেছে টাকার নিচে। পুরো বিস্তৃত জায়গা জুড়ে শুধু টাকা আর টাকা। এলিজাবেথ চমকে খাবলে এক মুঠো টাকা হাতে তুলে নিল।
এগুলো বাংলা নোট নয়, মিশ্র নোট রয়েছে এখানে। এলিজাবেথের হাতে মুঠোতে উঠে এসেছে কেএসডি, বিএসডি, জোওডি, সিএসএফ, ইউএসডি, আই। নোটগুলোতে চোখ বোলাতেই চমকে ওঠে এলিজাবেথ। এতগুলো দেশের টাকায় প্রথম একসাথে দেখছে সে, তা নিজের পায়ের নিচে। পুরো বিশ্বের সবচেয়ে মূল্যবান কারেন্সির নোট এগুলো। এলিজাবেথকে আরো অবাক করে দিয়ে উপরের দিক থেকে এবার বৃষ্টির মতো টাকা ঝরতে থাকে। এলিজাবেথ উপরের দিকে তাকাতেই দেখতে পায় হেলিকপ্টারটা ধীরে ধীরে নিচে নামছে, আর রিচার্ড ল্যান্ডিং স্কিডের উপর দাঁড়িয়ে থাকা ছুড়ে দিচ্ছে তার দিকে, ঠিক যেভাবে কবুতরকে ছিটিয়ে গম দেওয়া হয়। এলিজাবেথ সেদিন খুব ভালো করে বুঝতে পেরেছিল রিচার্ড কেন এসব করছিল। রিচার্ড সেদিন নিজে এলিজাবেথের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সামান্য কিছু সম্পত্তি দান করে রিচার্ড কায়নাথকে পথে বসানোর কথা চিন্তা করা এলিজাবেথের কতটা বোকামি ছিল। এলিজাবেথের বিস্মিত চোখে তাকিয়ে চোখ টিপল রিচার্ড। হঠাৎই সে অধর কোণে বাঁকা হাসি টেনে গলা ছেড়ে গান ধরল। হেলিকপ্টারের পাখার শব্দের স্পষ্ট শোনা না গেলেও এলিজাবেথ আন্দাজ করতে পেরেছিল রিচার্ডকে গান গেয়েছিল আর হাত ভরে টাকা ফেলছিল তার উপর। লোকটা তাকে টাকা দিয়ে মুড়ে ভুল ধরিয়ে দিলেও গানের লিরিক্সে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। সেদিন রাগ হয়নি এলিজাবেথের, বরং এর মাধ্যমে আরো অনুভব করেছিল রিচার্ডের নিখাত ভালোবাসা। নিতু ভেকদি তানা চা হালে হো সুরাত তেরে পিছে কি কার দে নেমেন তেরা লেই খামাভান পাইছে তেরে তে আন্ধাভান পাইছে বেবি মেরা যে কার দে। সেদিন কাহিনী এখানেই শেষ হয়নি। হেলিকপ্টারটা আর একটু নিচে নামে। হঠাৎ রিচার্ড একটা ভারী সুটকেস ছুঁড়ে ফেলে এলিজাবেথের সামনে। চোখের ইশারা ইঙ্গিত করে সে যেন সেটা নেয়। এরপর শব্দের ঝড় তুলতে তুলতে উড়ে যায় হেলিকপ্টার। এলিজাবেথ যেন এখনো ঘোরের মধ্যে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সুটকেসটা খুলতেই দ্বিতীয়বারের মতো তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। ডায়মন্ডের দুর্বিষহ ঝলকানিতে চোখ কুচকে যায়। কয়েকটা বড়সড় হিরে সরাতেই দেখা গেল বিশ্বের সবচেয়ে নামকরা ব্যাংকের সাদা সাদা ব্যাংক চেক। প্রতিটিতেই রিচার্ডের রাজকীয় স্বাক্ষর, যেমন ইউবিএস সুইজারল্যান্ড, ক্রেডিট সুইসের সুইজারল্যান্ড, জেপি মর্গান চেস ইউএসএ, এইচএসবিসি ইউকে, গোল্ডম্যান স্যাচেস ইউএসএ। সেই সাথে ছিল ড্রাগন গ্রুপের সমস্ত ডকুমেন্টস। আর সবচেয়ে নিচে সোনালি খামে একটা চিঠি রাখা, সেখানে মোটা অক্ষরে লেখা ছিল, সময় সেটা আমি কিনে ভেঙে খাই, তুই শুধু টাকা ওড়াবি, ঠিক যেমন মরুভূমিতে ধুলো উড়ে যায়। কামানো চিন্তা, হিসাবে চিন্তা সব আমার, শুধু কুত্তার মতো বিশ্বাসঘাতকতা করবি না। রিচার্ড কায়নাথ যেমন তোমার লাশের খাটিয়ে কাঁধে তোলার অধিকার অর্জন করেছে, তেমনই তোমাকে ভালো রাখার দায়ও নিজের হাতে নিয়েছে। আমি আমার সমস্ত অর্পণ করেছি তোমার পদতলে। এখন তোমার পালা বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। সবশেষে অশ্লীল অথচ গর্বিত ইংরেজি বাক্য, আই এম দ্য রুথলেস ট্রিলিয়নার ইউ ক্যান নট ইভেন ড্রিম অফ। মানি টক্স বেবি, মানি টক্স। রিচার্ড নিজের ডেস্কে বসে ফাইলগুলোতে চোখ বোলাচ্ছিল। হঠাৎ করে বাইরে থেকে ভেসে এলো চিৎকার চেঁচামেচি, মেয়েলে কণ্ঠস্বর। এটা অস্বাভাবিক। 18 তলার এই অফিসে কোনো নারী কর্মচারী নেই, কেবল পুরুষেরা। মুরুকুচকে রিচার্ড দ্রুত মনিটরে সিসিটিভি ফুটেজে চোখ রাখে। দেখে লারা একজন গার্ডের সাথে ধস্তাধস্তি করছে। বিধ্বস্ত ভীত অগোছালো লাগছে তাকে। রিচার্ড ইন্টারকমে গার্ডকে নির্দেশ দিল, তাকে ভেতরে আসতে দাও। লারা যেন হুড়মুড় করে ঢুকে পড়ল রিচার্ডের কেবিনে। রিচার্ড লারাকে দেখেও না দেখার ভান করে মন দিয়ে ফাইল গোছাতে থাকে। লারা থমকে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে এসে ডেস্কের সামনে দাঁড়ায়। চোখে মুখে কান্নার ছাপ, গলায় জমাট বাঁধা বিষাদ। শব্দটা বারবার থমকে যাচ্ছে কণ্ঠে। শেষমেশ কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ফিসফিসিয়ে ডাকে, হৃদ। রিচার্ড একটুও তাকায় না, কণ্ঠে কঠোরতা এনে বলল, কল মি মিস্টার কায়নাথ। লারা ঠোঁট কামড়ে এক ফোঁটা হাসি ছড়ায়, তবে তাতে কোনো আলো নেই। চোখে ঘন ছায়া জমে আছে। এক টুকরা নিঃশ্বাসে ভাঙা ভাঙা গলায় বলে ওঠে, পৃথিবীর সবচেয়ে সুন্দর আর কমল অনুভূতি হলো কারো প্রেমে পড়া, আর সবচেয়ে কুৎসিত অনুভূতি হলো সেই মানুষটার ভালোবাসা না পাওয়া। রিচার্ড তখনও মাথা তুলল না, শীতল গলায় বলল, অনুভূতিকে সামলে রাখতে শিখলে জীবন সহজ হয়। যেখানে ভালোবাসা নেই সেখানে প্রত্যাশা রাখা বোকামি। লালা চোখে জমে থাকা কান্না চকচক করে ওঠে। প্রাণহীন স্বরে বলল, ভুল করে ভালোবেসেছিলাম, সেই ভুলের মাসুল আজও নিজের মনকেই দিয়ে যাচ্ছি। রিচার্ড কোনো জবাব দিল না। লালা নিজেই বলল, আমি হার মানলে আমার গল্প এখানেই শেষ। চোখ তুলল রিচার্ড। নিডের ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, Why do you love me? Cause you are the most handsome and richest man I have ever seen.
দৃষ্টি তৎক্ষণাৎ ফিরিয়ে নিল রিচার্ড। তাই ঠিক করে হাতে থাকা রোলাক্সের ঘড়িতে সময় দেখে জলদ গম্ভীর গলায় বলল, মুভ অন লারা। মুভ অন। হঠাৎই তার ছেলের হাসি ঝরিয়ে উঠল লারা। হাসতে হাসতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, তবুও থামল না তার হাসি। ধ্বংসযোগ্য আর পাপাচারের অন্তহীন মরুভূমিতে নিমজ্জিত হয়ে আজ নিঃশ্বাসে হাসি থামিয়ে রিচার্ডের চোখে চোখ রেখে ফিস করল, তুমি তো আমার হবেই না, তাহলে যে আমার ছিল তাকে কেন কেড়ে নিলে হৃদ? তোমাকে ভালোবেসে আমি এমন কোনো পাপ করেছিলাম যে আমাকে নিঃস্ব করে দিলে? রিচার্ড উঠে দাঁড়ালো। এবার পূর্ণ দৃষ্টিতে দেখল লারাকে। মাটিতে লেপ্টে থাকা পোশাক আর ভগ্ন কণ্ঠস্বরী বলে দিচ্ছিল লারা ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। রিচার্ড বুঝতে পারে লারা এই মুহূর্তে কোথা থেকে এসেছে। একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলল রিচার্ড। টানটান হয়ে দাঁড়িয়ে নিস্তরঙ্গ কণ্ঠে বলল, তাকে তোমার আগেই সতর্ক করা উচিত ছিল লারা। রিচার্ড কায়নাতের অস্তিত্ব যারা মুছে দিতে চায় তাদের অস্তিত্ব সে রাখে না। লারা হেসে উঠল। হাসির ফাঁকে চোখের জল মুছে উদ্ভাসিত দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, কখনো কখনো খুব করে ইচ্ছে হয় পরিণীতার মতো জিজ্ঞেস করি, আমায় ভালোবাসলে না কেন হৃদ? অন্যের স্বামীকে ভালোবাসা নিন্দনীয় কাজ। লারা ক্ষীণ হাসি হেসে বলল, ভালোবাসায় সবাই মহৎ হতে চায়, আত্মত্যাগের গল্প পড়ে, কিন্তু খারাপ কজন হয়? আমি হয়েছি, শেষটাই হয়েছি। নিজের সমস্ত ইমেজ পুড়িয়ে দিয়েছি শুধু তোমাকে ভালোবাসার জন্য। আর সেই লোকটা তুমি হৃদ। তবুও বুঝলে না আমায়। ইতালিতে আমার সমাজাস্য ছেড়ে ছুটে এসেছিলাম শুধুমাত্র তোমার জন্য। রানে না হয় দাসী হয়ে ঠাঁই চেয়েছিলাম তোমার চরণে, তবে তুমি যতটা দিয়ে গেলাম ততটাই এড়িয়ে গেলে। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগে লারা ধপ করে মেঝেতে বসে পড়ে। অঝরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, জানি না কোথায় যাব, কি করব, কোথায় গেলে মনের ভেতর হওয়া এই বিশ্রী যন্ত্রণা মুছে ফেলতে পারব। কাউকে বুঝাতে পারছি না আমি ভালো নেই। এত কষ্ট, এত যন্ত্রণা আর নিতে পারছি না। এবার আমার পথ দেখাও হৃদ, না হলে ধৈর্য এনে দাও, আমি ভেঙে পড়ছি। রিচার্ড ক্লান্ত পায়ে এগিয়ে যায়। নারী তার কাছে বরাবরই ছিল বিধ্বংসী। তাদের কান্না বিষের মতো ছড়িয়ে যেত তার স্নেহতে। অথচ এক লাস্যময়ের প্রেমে পড়ে তার সেই ধারণা ভেঙেছে। শক্ত হৃদয়ে জমাট বাঁধা সুপ্ত অনুভূতিগুলো আজ যেন ছুটে আসছে তাণ্ডব হয়ে। পৈশাচিক মস্তিষ্ক যতই চাইছে সেই অনুভূতিগুলোকে অস্বীকার করতে, তারা ততই দপদপ করে জ্বলছে তার ভেতরে। তামাকের মতো মনও মাঝে মধ্যে ঝড় তোলে, আবার সেই ঝড় ফিরে আসে সেই নারীর কাছেই। তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের মতো তার মস্তিষ্ক আজও মানতে নারাজ এই দুর্বলতাকে। আত্মসমর্পণ করতে চায়নি, অথচ তবুও শেষ পর্যন্ত সে হার মানে। নারী আর তার কাছে বিষ নাই। নারীর কান্না এখন তার ভেতরটা পোড়ায়। লারার অশ্রু দেখে আজ তার মনেও জন্ম নিয়েছে এক ফোঁটা অনুশোচনা। রিচার্ড গিয়ে বসে লারার সামনে। চেনা কঠোরতার বদলে কণ্ঠে ফুটে ওঠে এক গভীর খাত। ধীরস্বরে বলল, লারা উঠো, আমি তোমায় ছুতে চাইছি না। লারা বিহ্বলিত দৃষ্টিতে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ডের মুখে নেই কোনো গর্জন, নেই কোনো দৃঢ়তা। স্রেফ কঠিন নিরেট স্বরে বলল, আমি আমার স্ত্রী এলিজাবেথ ইমরা এরিনকে খুব ভালোবাসি। আই এম ম্যাডলি ইন লাভ উইথ হার। তাকে ছাড়া আর কোনো নারীর জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই। আমাকে ক্ষমা করো লারা। কেন আমি নয়, এলিজাবেথ? রিচার্ড শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, এই সংক্ষিপ্ত জীবন আমি এক নারীর দিকেই তাকিয়েছিলাম। চাইনি, তবু আমার দৃষ্টি সেখানেই থমকে গিয়েছিল। সে আর কেউ না, সে আমার স্ত্রী। তার মতো রূপ আর কারণই না ছিল কখনো, না হবে। হয়তো একদিন জন্মাবে তারই গর্ভে। আমাদের ভালোবাসার মিশেলে ফুটে উঠবে এক ফুল। সে হবে এই পৃথিবীর দ্বিতীয় সর্বোত্তম সুন্দরী। লারা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল রিচার্ডের দিকে। সে আর কি বলবে? কিছু বলার থেকেও যেন নীরবতাই ছিল যথার্থ। কান্নাগুলো গিলে নিয়ে ধীরে উঠল লারা, সঙ্গে উঠল রিচার্ডও। জোর করে হাসি টেনে লারা বলল, ডোন্ট ওয়ারি হৃদ, আশা করি আমার ছায়া তোমাদের মাঝে ফাটল আনবে না। আমি এখন বুঝতে পারি হারানোর মানে কি। ভালো থেকো। রিচার্ড সৌজন্যমূলক হাসিতে মাথা নেড়ে সাড়া দিল। দুজনেই একসাথে বেরিয়ে এলো কেবিন থেকে। রিচার্ডের মিটিং শুরু হবে এখনই। কনফারেন্স রুমের সামনে দাঁড়িয়ে লারা একগাল হাসি ছড়িয়ে পড়ল। নার্ভাস না হতে পারি, বন্ধু তো হতে পারি। রিচার্ড হাতে হাত মেলালো না, কেবল বলল, ওয়াই নট? লারার বুকের ভেতর হালকা একটা চাপা কষ্ট জমে উঠল। রিচার্ডের চোখ হঠাৎ করে সরে গেল সামনের দিকে। ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। রিচার্ড এবার হাত বাড়ালো। লারা চমকে উঠল, তবু এসে বলল,
থ্যাঙ্কস হ্যান্ডসাম। বলে হাত মেলাতে যাবে তখনই দূর থেকে ভেসে এলো তীব্র এক চিৎকার। শাট আপ, হি ইজ মাইন, হি ইজ মাইন। ভুইটন এর হিলের শব্দে ক্রিং ক্রিং করে এগিয়ে আসে এলিজাবেথ। তার চলনে ছিল এক রহস্যময় অনবদ্য আভা, যেন প্রতিটি পদক্ষেপে সময় থমকে যাচ্ছিল। সরাসরি রিচার্ডের কবজির মধ্যে হাত ঢুকিয়ে গা ঘেঁষে দাঁড়ায় এলিজাবেথ। লারা কিছুটা অবাক হয়ে তাকালো। রিচার্ড মাথা ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল। এলিজাবেথ লারার বাড়িয়ে দেওয়া হাতের দিকে চোখ মেলল, অতঃপর অকারণেই নাক মুখ কুঁচকে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, মাই ফিট আর হুড হানি। রিচার্ড গালের ভেতর জিভ ঘুরিয়ে তার হাসি চাপা রেখে এলিজাবেথের সামনে বসে পড়ল। সমস্ত উপস্থিতি ভরা চোখে বিস্ময়ে একে অপরকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখছে। তাদের কাজের হাত থমকে যায়। আকাশ থেকে চাঁদ ধসে পড়ার মতো চমকপ্রদ হয়ে আছে তাদের আখিদায়। লারা অবাক দৃষ্টিতে দেখল রিচার্ডকে নির্বাণভাবে এলিজাবেথের পা থেকে হিল খুলে হাতে নিয়ে এলিজাবেথকে কাঁধে তুলে নিল। রিচার্ড সোজা হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তখনই লক্ষ্য করলো সকল এমপ্লয় তাদের দিকে তাকিয়ে। রিচার্ড এলিজাবেথের দিকে তাকায়। এলিজাবেথের কাঁধ উন্মুক্ত হয়ে যাওয়ার দৃশ্য দেখল। সঙ্গে সঙ্গে চিবুক শক্ত হয়ে গেল রিচার্ডের। এলিজাবেথকে উল্টো দিকে ঘুরিয়ে আড়াল করে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, এভরিওয়ান ইজ ফায়ার্ড, আই ডোন্ট ওয়ান্ট টু সি এনিওয়ান ইন মাই অফিস। বলে রিচার্ড হনহনিয়ে চলে গেল। লারা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে যেন এক নিঃসীম দূরত্ব ছিল। রিচার্ডের কাঁধে এলিজাবেথ। রিচার্ডের হাত শক্ত করে পেঁচিয়ে ধরে রেখেছে এলিজাবেথের কোমর। সবটাই সে দেখলো অদ্ভুতভাবে। আর দাঁড়ালো না লারা। কষ্টের পাহাড় সযত্নে বুকে লুকিয়ে আলগোছে বেরিয়ে গেল সে। এদিকে সকল এমপ্লয়দের মুখে ভয় আর হতাশার ছাপ। তাদের এক ঝলক দৃষ্টি আজ তাদের জীবিকা, তাদের ভরসার উৎসকেই যেন কেড়ে নিল। এলিজাবেথ পা ছড়িয়ে মারতে থাকে, অচরে ঘুষি পড়তে থাকে রিচার্ডের পিঠে। রিচার্ডের নাকে মৌ মৌ পোড়া গন্ধ ভাসছে, আর ঠোঁটের কোণে এক বাঁকা হাসি জমে গেছে। এদিকে এলিজাবেথ রাগে ফুঁসছে। অসভ্য লোক, নামান আমাকে, এগুলোই আপনার মিটিং না? রিচার্ড তুষ্ট হাসিতে ঠোঁট ভিজিয়ে রাখল। সে স্পষ্ট অনুভব করছে নিজের বউয়ের ভেতরে সেই অনল জ্বলন। কেবিনের দিকে হেঁটে যেতে যেতে রিচার্ড নরম অথচ তীক্ষ্ণ স্বরে বলল, ডোন্ট ওয়ারি রেড, আই এম নট লোকাল বাস। ইঞ্জিন গরম না হলে গাড়ি চলে না, যেমন তেমনি আমি আকর্ষিত হই কেবল একজনেরই প্রতি, আর তার ছোঁয়াই আমার ভেতর উত্তাপ ছড়িয়ে পড়ে, আর পুরো পৃথিবী থেমে যায় শুধু তার একটি মাত্র উপস্থিতিতে। কিন্তু রিচার্ডের প্রেমময় দর্শন এলিজাবেথের ক্রোধ প্রশমিত করতে ব্যর্থ হলো। সেই মুহূর্তে রিচার্ডের ফোন বেজে উঠল। রাশিয়া থেকে কল আসার কথা। রিচার্ড আর দেরি করলো না, এলিজাবেথকে কাঁধ থেকে নামিয়ে দিল। ওর হিল জোড়া এনে পায়ের কাছে রেখে কানে ফোন তুলে একটু সাইডে সরে গেল। এলিজাবেথ দ্রুত হিল পরে নিল। কৌতূহলের চোখে আশেপাশে তাকাতে লাগলো। আজ প্রথমবার রিচার্ডের অফিসে এসেছে সে। ভিতরের লাক্সারিয়াস সাজসজ্জা দেখে খানিক মুগ্ধ হলো। তবে মুগ্ধতার মাঝেও চোখে পড়লো এখানেও সেই সিগনেচার রং কালো। সবকিছুই ঢেকে আছে গাঢ় গভীর কালোতে। হ্যাঁ, বিউটিফুল লেডি, হু আর ইউ? এলিজাবেথ চমকে পেছনে তাকালো। দেখতে পেল কয়েকজন সাহেব টাইপের লোক এগিয়ে আসছে। এলিজাবেথ তাড়াতাড়ি চুলগুলো সামনের দিকে এনে কাঁধে ছড়িয়ে ঢেকে দাঁড়িয়ে পড়ল। শরীরটাও আটোসাটো করে রাখলো। লোকগুলোর দৃষ্টিতে একটা অদ্ভুত অস্বস্তি আছে, ভালো ঠেকছে না তার কাছে। ওরা রিচার্ডের বিজনেস পার্টনার, কাতার থেকে এসেছে আজকের মিটিংয়ে যোগ দিতে। লোকগুলো এলিজাবেথের কাছে এসে দাঁড়ায়, নানান রকম প্রশ্ন ছুড়ে দিতে থাকে একের পর এক। এলিজাবেথের চোখ আকুল হয়ে রিচার্ডকে খুঁজছে, কিন্তু রিচার্ড আশেপাশে নেই। চারদিক থেকে প্রশ্নের ছাপটা এলিজাবেথকে অস্থির করে তুলেছে। সে শুধু আইঢাই করছে, মাঝে মাঝে জোর করে হেসে কথা দোলাচ্ছে, মাথা দোলাচ্ছে। ফোন কেটে রিচার্ড এগিয়ে এলো। হঠাৎ দূর থেকে এলিজাবেথ দেখতে পায় এলিজাবেথ হাসছে লোকগুলোর সঙ্গে, তবে তার হাসিতে স্পষ্ট অস্বস্তির ছায়া। মুহূর্তে রিচার্ডের চল শক্ত হয়ে উঠল, যেন কোনো অসম্ভব অভিশাপের অদৃশ্য ছায়া নেমে এলো তার চোখে মুখে। I'm so tired. So only 3 rounds for today. Okay, wifey? বলে এগিয়ে এলো রিচার্ড। হেয়ার কাটের জন্য স্পেশাল ফোর্সের প্রশিক্ষিত যোদ্ধা লাগছে। এলিজাবেথ চমকে তাকালো। রিচার্ডের এই নতুন রূপ তাকে আরো গভীরভাবে আকর্ষণ করে। দৃষ্টি বারবার টেনে নিতে থাকলেও রিচার্ডের কথায় লজ্জায় সারা শরীর শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড এসে গা থেকে কোট খুলে এলিজাবেথের কাঁধে জড়িয়ে দিয়ে কোমরে হাত পেঁচিয়ে দাঁড়ালো এলিজাবেথের পাশে। চারপাশে লোকগুলোর চোখে মুখে বিস্ময়ের চোখ। একজন সাহস করে প্রশ্ন করল, হু ইজ শি, মিস্টার খায়ানাত? রিচার্ড কোমরের
টানটা বাড়িয়ে এলিজাবেথকে আরো কাছে টেনে নিল। আন্তরিক এক হাসি ছড়িয়ে বলল, মাই ওয়াইফ। বলতে না বলতেই যেন ম্লান হয়ে গেল তাদের মুখাবয়ব। একজন কৃপণ হাসি নিয়ে এলিজাবেথের দিকে হাত বাড়াতেই রিচার্ডের গর্জন ছড়িয়ে পড়ল, Touch her and I will make you wish you never born. লোকটা থতমতো খেয়ে গেল রিচার্ডের হঠাৎ স্ফুলিঙ্গ ছড়ানো রোষ দেখে। আর ঠিক সেই মুহূর্তে সেই স্ফুলিঙ্গ কেরোসিন ঢালার উদ্দেশ্য এলিজাবেথ কুটিল হাসি দিয়ে কাউকে উদ্দেশ্য করে বলে উঠল, ইউ লুক সো হ্যান্ডসাম মিস্টার। রিচার্ডের চোয়াল মটমট করে উঠল। সে চোখ বন্ধ করে মাথা উঁচু করে দুপাশে ঘাড় ঘুরিয়ে ক্রোধ সংযমে রাখার ব্যর্থ চেষ্টা করল। শেষমেশ রাগের আঁচড় সহ্য করতে না পেরে কঠিন করে চেপে ধরল এলিজাবেথের হাত। ওয়াইফি, লেটস গো হোম। বেডরুম আমাদের ডাকছে। ইউ নিড পানিশমেন্ট। বলে রিচার্ড এলিজাবেথকে টেনে নিয়ে গেল কেবিনের দিকে। পেছন থেকে মিটিংয়ের কথা তুলতে রিচার্ড শক্ত গলায় ছুড়ে দিল, ক্যান্সেল। তারপর শব্দ করে কেবিনের দরজা বন্ধ করে দিল। টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেললো কাউচে। শির দ্বারা গুড়িয়ে যাওয়ার মতো ধাক্কায় সেটা মোচড় দিয়ে উঠল এলিজাবেথের। চোখের পাতা না ফেলতে রিচার্ড ছাপিয়ে পড়ল। হাঁটু ঠেকিয়ে উড়ুতে চেপে ধরল অন্য হাত চোয়াল, এমনভাবে চেপে ধরল যেন হাড় ফেটে যাবে। সমুদ্রের নীলাদ্রি রক্তিম রঙে রঞ্জিত। ক্রোধে মটমট করতে থাকে চোয়ালের নিঃশ্বাসেও আগুন। নিস্তব্ধ কেবিনে কেবল তার রাগের শব্দ শোনা যায়। রিচার্ড গভীর জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র জন্তুর মতো গর্জন তুলল, এই আল্লাহর বান্দি, এই বল তুই কার? এলিজাবেথের মুখে ঠোঁট কাঁপছে, চোখ ছলছল করছে, তবুও মুখ খুলছে না। কুত্তার বাচ্চা, বল তুই কার? উত্তর আসে না। এই নীরবতা যেন আগুনে ঘি ঢালে রিচার্ডের ভেতর। হঠাৎ পকেট থেকে রিভলভারটা বের করে ঠান্ডা ধাতব নল ঠেলে ঢুকিয়ে দিল এলিজাবেথের মুখে। গভীরে আরো গভীরে গর্জে উঠল পুনরায়, বল। এলিজাবেথের চোখ পিঠের দিকে উল্টে যায়। ঘেন্নার ভয় মিশে বমি উঠে আসে। নিঃশ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে কাঠ। শব্দহীন ফিসফিসিয়ে করে বলল, আপনার। রিচার্ডের মুখে বিকৃত তৃপ্তি, তাতে কোমলতা নেই। আজ কেবল দখলের উন্মাদনা। থুতো গিলে চিবিয়ে চিবিয়ে বলল, তুই রিচার্ড কায়নাতের। তোর প্রতিটি শ্বাস, তোর প্রতিটি তিল আমার নামে লেখা। যেই সৌন্দর্য শুধু আমার দেখার কথা, তা অন্য কাউকে দেখানোর কথা চিন্তা করিস কি করে? কে দিয়েছিল সাহস তোকে এই ড্রেস পরে বাইরে আসার? রিচার্ড রাগে গেজগেজ করতে করতে রিভলভারটা ওর মুখ থেকে বের করে নিয়ে ছুঁড়ে মারল পাশে। সোজা হয়ে দাঁড়িয়ে উল্টো ঘুরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। এলিজাবেথ ধপ করে উঠে বসে দুহাতে মুখ চেপে ধরে ঘৃণায় পোড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, ক্যাবিনেটে থাকা সব ড্রেস আপনার নিজের হাতে কেনা ছিল। রিচার্ড ঘূর্ণির মতো ঘুরে দাঁড়ায়। আগুন ছোঁয়া পায়ে এগিয়ে এসে এক ঝটকায় কণ্ঠনালী চেপে ধরে। রুক্ষ গলায় ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, আমার কেনা ছিল, শুধু আমি দেখবো বলে। আমি ছাড়া আর কোনো পুরুষ তোকে দেখুক, সেটা আমি সহ্য করব না। আমার লাগছে। লাগছে? বিদ্যুপে ফেটে পড়ে রিচার্ড। ওহ সরি বেবি গার্ল। অধরের কোণে এক টুকরো বাঁকা হাসি ফোটে। রিচার্ড সোজা হয়ে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগিয়ে যায় ডেস্কের দিকে। ড্রয়ার খুলে সিগারেট বের করে, লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ে। ধীরে ধীরে এগিয়ে আসে এলিজাবেথের দিকে। রিচার্ড কায়নাথকে আবারও তার স্বরূপে ফিরিয়ে আনার মাসুল আপনাকে গুনতেই হবে মিসেস কায়নাথ। ভেতরটা কেঁপে ওঠে এলিজাবেথের। কণ্ঠনালী থরথর করে কাঁপতে থাকে। নিজেকে গুটিয়ে নেয় কাউচের কোণে। কম্পিত গলায়, এগোবেন না। কি করতে চাইছেন আপনি? রিচার্ডের ঠোঁটে ঠান্ডা পানি, নীরের ঠান্ডা স্বর। নাথিং, জাস্ট আ লিটল পানিশমেন্ট মাই লাভলি ওয়াইফি। নিঃশব্দে এগিয়ে এসে রিচার্ড একটা বিষাক্ত ছায়ার মতো। এলিজাবেথ শরীর জুড়ে গড়িয়ে পড়ছে কাউচে নিস্তেজ নিঃশব্দ হয়ে। রিচার্ড ওর গায়ের ওপর ঝুঁকে ফিসফিসিয়ে বলল, নাথিং হার্মফুল ওয়াইফি, জাস্ট আ লিটল হেল্প ফর ইউ উইথ লাভ। সঙ্গে সঙ্গে জ্বলন্ত সিগারেটটা ঠেসে ধরে ওর নগ্ন কাঁধে। ছেঁকা শব্দে ফুটে ওঠে চামড়ার গন্ধ। মাংসের ভেতর গেঁথে যায় আগুন। এলিজাবেথ গলা ফাটিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু মুখের উপর চেপে ধরা রিচার্ডের হাত সবকিছু গ্রাস করে নেয়। ওর পা দুটো ছুটে ছুটে ধাক্কা মারে বাতাসে, কিন্তু নিষ্ফল, অসহায়। এক পৈশাচিক আনন্দে ডুবে আছে রিচার্ড, মুখ বিকৃত, চোখে তীব্র হিংস্রতা। হঠাৎ আর একটা চাপ বাঁকাধে এবার। ফসকা পড়ে দগ্ধ হয়ে ওঠে কোমল ত্বক। এলিজাবেথের চোখ দুটো ফেটে যায় নিঃশব্দ কান্নায়।
গালে গড়িয়ে পড়ে যাওয়া চোখের জল। রিচার্ডের সেই গা ছমছমে সমুদ্র নীল চোখে ছায়া ফেলে নরকের আগুন। রিচার্ড সিগারেটটা চেপে ধরে রাখে, দাঁতে দাঁত চেপে, যেন প্রতিটি সেকেন্ড ছিঁড়ে ছিঁড়ে দগ্ধ করতে চাই অবদ্ধ নারীকে। এলিজাবেথের নরম দেহ একটু পরপর ঝাঁকিয়ে উঠছে, নিঃশ্বাস ভারী হয়ে কেঁপে উঠছে কণ্ঠ, অসাড় হয়ে আসে শরীর তীব্র বেদনায়। প্রতিটা নীরব গোঙানির কণ্ঠ রুদ্ধ যন্ত্রণা সুর হয়ে ভেসে আসে বাতাসে। ঘরটা হয়ে ওঠে এক ভয়াল অত্যাচার কক্ষ। নিস্তব্ধতা ভেঙে কেবল ভেতর থেকে ফুঁসে উঠছে নিপরণের বিতর্গস্থ স্তব্ধ রাগে। রিচার্ড আচমকা থেমে যায়, জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় পাশে। এলিজাবেথের কাঁধে ধোয়া উঠছে, জ্বলন্ত চামড়ার গন্ধে ভারী হয়ে আছে বাতাস। এলিজাবেথ তখনও নিঃশ্বাস ফেলছে ছেঁড়া ছেঁড়া ভাবে, শরীরের প্রতিটি রন্ধ্রে যেন ভয় জমে আছে। হঠাৎই রিচার্ড ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, যেন কিছুই হয়নি। অদ্ভুত ঠান্ডা ভাব তার চোখে। পায়ের নিচে পড়ে থাকা সিগারেটটা নিভে ছড়িয়ে থাকে কার্পেটে। আই হেট দিস সাইলেন্স। রেড, তোমার চুপ থাকা আমাকে পাগল করে তোলে। এলিজাবেথ কিছু বলতে পারে না, গলা শুকিয়ে কাট, ঠোঁট কাঁপছে অনবরত, কিন্তু আওয়াজ নেই। ওর সারা শরীরটা এক একটা কাঁপুনিতে সিধিয়ে যাচ্ছে কাউচে। রিচার্ড ধীরে ধীরে ওর মুখের খুব কাছে এসে দাঁড়ায়, দু আঙুলে এলিজাবেথের থুতনিটা তোলে, ওর মুখের দিকে চেয়ে হেসে ওঠে, ভয়ঙ্কর ঠান্ডা নির্মমে হাসি। তুমি জানো না আমি কিভাবে ভালোবাসি। তুমি শুধু আমার, যতক্ষণ না আমি ভেঙে ফেলি তোমায়, আর কখনো এমন ভুল করবে না, ওকে? এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রিচার্ডের হাতে, তপ্ত শিলার উপর পড়া শিশির বিন্দুর মতো। এই এক ফোঁটা অস্ত্রের মধ্যে যেন ছটফট করছিল স্ফটিক আগুন, আর তাই বিস্ফোরিত হয়ে নেমে এলো ঝড়ের বর্ষণে। রিচার্ড ধীরে ধীরে ফিরতে থাকে সজ্ঞানে। চেতনালয়ে হঠাৎ আলো জল ওঠে, চোখ তুলে তাকায় সামনের ভেজা আঁখি পল্লবের দিকে। একসময় যার মুখাবয়বে ছিল সৌন্দর্যের দীপ্তি, এখন তা বিধ্বস্ত ধুলি মলিন। রিচার্ডের মনে বাসা বাঁধা হিংস্রতা কেমন করে গলে যেতে থাকে সে নারীর নিঃশব্দ কাতর চাহনি। টনক নড়ে তার। মুহূর্তেই এলিজাবেথকে কোলে তুলে নিয়ে নিজের ডেস্কে বসিয়ে দেয়। আচরণের আসে অস্বাভাবিকতা। মাথার চুল আঁকড়ে ধরে পায়চারি করে পুরো কেবিন জুড়ে নিঃশ্বাস ঘন হয়ে ওঠে প্রতিটি শ্বাসে। জমে থাকা অনুশোচনা ছিঁড়ে ফেলছে কেবিনের নিস্তব্ধতা। এলিজাবেথের সমস্ত যন্ত্রণা ভুলে স্থির হয়ে তাকিয়ে থাকে রিচার্ডের এই উন্মাদনায়। রিচার্ড ব্যাকুল হয়ে কিছু খুঁজতে থাকে। বিশাল কেবিনের ডান প্রান্তে ভারী পর্দার আড়ালে থাকা বিশ্রামের ঘরের দিকে ছুটে যায় সে। এলিজাবেথের চোখের জল থেমে যায়। কিছুক্ষণ পরে রিচার্ড ফিরে আসে হাতে বরফ আর একটি মলম নিয়ে। রিচার্ডকে দেখে এলিজাবেথের চাহনি স্থির হয়ে যায়। এ তো সেই মানুষ যে খানিক আগে হিংস্র উন্মাদনায় সিগারেটের উল্কা ছুঁয়ে দিয়েছে তার কাঁধে, আর এখন সে পুড়ে যাওয়া ক্ষতের উপর নিজ হাতে বরফ ডলছে, মলম দিচ্ছে, ছটফট করছে যেন সেই যন্ত্রণাটা রিচার্ডের শরীরেই বাজছে। উত্তেজনায় বারবার ফু দিচ্ছে পোড়া জায়গায়। রিচার্ডের ফর্সা মুখ জুড়ে ফুটে উঠেছে এক আশ্চর্য সংমিশ্রণ উৎকণ্ঠা, অপরাধবোধ আর একরাশ অনুশোচনা। এলিজাবেথ সেই ব্যথার আর্তনাদ ভুলে যায় এই উন্মাদ ভালোবাসার অব্যক্ত স্পর্শে। রিচার্ড গিজগিজে রাগে কাঁপতে কাঁপতে গিয়ে বসে পড়ল এলিজাবেথের সামনে চেহারটায়। হঠাৎ এক হেঁচকায় এলিজাবেথের শরীরটা ছিটকে গেল তার দিকে। পাথরের মতো শক্ত ঠান্ডা বুকের সঙ্গে আশ্রে পড়ল এলিজাবেথ। এক মুহূর্ত সময়ও নষ্ট করল না রিচার্ড। আজ তার হাতে সময় নেই, অথচ বলার মতো হাজার কিছু জমে আছে। রিচার্ড নিঃশব্দে এলিজাবেথের দুপা নিজের উরুর দুপাশে রেখে তার তুলতুলে শরীরটা জড়িয়ে নিল নিজের খোলসের মধ্যে। মাথাটা শক্ত করে চেপে ধরল বুকের একেবারে মাঝখানে, যেখানে হৃদস্পন্দনটা এখন গর্জে উঠছে। এক একটা শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। এলিজাবেথ কেঁপে উঠল। এমন করে রিচার্ড আগে কোনোদিন তাকে জড়িয়ে ধরেনি। লোকটা যেন বহু বাহুর ভেতরে একটা দুর্গ গড়ে তুলেছে, যাতে কিছুতেই ঢোকা যায় না, কিছুতেই বাইরে বেরোনো যায় না। রিচার্ডের নিঃশ্বাস এখন উন্মত্ত ঘোড়ার মতো ছুটছে, দম ফুরিয়ে এলেও থামছে না। এলিজাবেথ বুঝতে পারেন এই অস্থিরতার উৎস, তবুও ভেতরে কোথাও টের পায় লোকটার পাশে থাকাটা এখন খুব দরকার। কিছু একটা পুড়ছে ভেতরে দাউ দাউ করে। রিচার্ডের হাতের বাঁধন এতটাই জোরালো হয়ে উঠেছে, হাড্ডিতে হাড্ডিতে লেগে মটমট শব্দ হয় কেবিনের নিস্তব্ধতায়। এভাবে তো কাউকে ধরা হয় কখনো? যখন তাকে হারানোর ভয়টা ছায়ার মতো পেছন থেকে এসে জাপটে ধরে, এলিজাবেথের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মুখ ঠেসে আসে রিচার্ডের বুকের সঙ্গে। চোখের সামনে শুধু ঘুটঘুটে অন্ধকার, অস্পষ্ট গলায় ফিসফিসিয়ে আওড়ায়।
আমি নিঃশ্বাস নিতে পারছি না। রিচার্ড কিছু বলে না, তার বাঁধনে নড়চড় নেই, কেবল ঘাড়টা ঝুঁকে মাথা নড়ল এলিজাবেথের কপালে। চোখ দুটো শক্ত করে বন্ধ করা, নিঃশব্দে ফিসফিস করে একটাই কথা বলে, শুধু ক্লান্ত হেরে যাওয়া সৈনিকের মতো, আর একটু সয়ে যান, আর একটু। শক্ত গুরুগম্ভীর কণ্ঠস্বরের পরিবর্তে বুঝি এমন বিধ্বস্ত স্বরে মানায়। এলিজাবেথ শুয়ে নেয়, শ্বাসের ঘন ঘন টানে ক্ষীণ হয়ে আসে মুখাবয়ব, তবুও শুয়ে নেয়। সেই শুয়ে নেওয়ার ভঙ্গিমায় লেপটে থাকে স্বামীর বুকে, চেয়েছিল দুটি হাত দিয়ে রিচার্ডকে নিঃশব্দে জড়িয়ে ধরতে নরম সংবেদী আবরণে, কিন্তু হাতপথ হারায় সে চেনা বাঁধন ফিরিয়ে আনে না কিছুই। উপায় না পেয়ে দুপাশ দিয়ে কোমর ঘিরে ধরে রিচার্ডকে। দীর্ঘ সময় পর রিচার্ড আলগা করে বাঁধন, কিন্তু সেই মুহূর্তে তার হাতের শিরায় দাপিয়ে ওঠে তীব্র অধিকারবোধ। হঠাৎই সে জড়িয়ে ধরা রূপ নেয় হিংস্রতায়। রিচার্ড এক হাত চেপে ধরে এলিজাবেথের চুল, অন্য হাত চুলের সাথে টেনে নেয় আর শক্ত করে। ভেতরের সমস্ত ভঙ্গুরতা, উত্তেজনা, দুর্বোধ্যতে ছাপিয়ে ওঠে কণ্ঠে। ভাঙা ক্ষতবিক্ষত স্বরে রিচার্ড ফুঁসিয়ে ওঠে, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এ জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। হাতের বাঁধন আলগা হয়। এলিজাবেথ ছাপ ছেড়ে বাঁচতে চায়, তবে পারে না। রিচার্ড আবারও দুহাতে চেপে ধরে ওর মুখ। শক্ত হলেও এলিজাবেথ অনুভব করে এই হৃদয়হীন নিষ্ঠুরতার প্রতীক। গ্যাংস্টার বস রিচার্ড কায়নাতের ড্রাগনের ট্যাটু খচিত শক্তপোক্ত এই দুটি হাত কাঁপছে। এলিজাবেথ ফেলফেল করে চেয়ে থাকে রিচার্ডের চোখে। লোকটার আচরণ আজ ভীষণ অচেনা, সমুদ্রনীল চোখে ক্লান্তি আর সংকীর্ণতা রেখা, কিন্তু তা পড়তে ব্যর্থ হয় এলিজাবেথ। রিচার্ড তাকিয়ে থাকে অপলক, দীর্ঘ দৃষ্টিতে যেন চুকচুক ধরে ফিরে পাওয়া কারো খোঁজ। অতঃপর এলিজাবেথের দৃষ্টি পড়ে রিচার্ডের বুকে। সাদা খোলা শার্টের বোতাম থেকে উকি দেয় শক্তপোক্ত বিস্তীর্ণ কক্ষ। আজ সেখানেই থমকে যায় সব। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুক আজ ক্ষণচিত্তে ছিন্ন ভিন্ন, রক্তশুষ্ক চামড়ায় অজস্র দাগ, চাটিগুলি চিহ্ন, অসংখ্য শরীর আঁচড়, কিছু শুকিয়ে গেল, অনেক দগদগে আজও। চোখ কেঁপে ওঠে এলিজাবেথের, হাত রাখে একটিতে। রিচার্ড চোখ বন্ধ করে নিঃশব্দে গিলে নেয় সমস্ত ব্যথা। এলিজাবেথের চোখ ছলছল করে ওঠে। সে একে একে খুলে দেয় বাকি বোতামগুলো, দেখে তাণ্ডবের নীরব সাক্ষ্য। কম্পিত কণ্ঠে জানাতে চায় কঠিন অধিকার বোধে মোড়া স্নিগ্ধ ভালোবাসায়। এসব কি করে? রিচার্ড হঠাৎই চাপটে ধরে এলিজাবেথকে, গলা দিয়ে উঠে এসে অদ্ভুত গোঙানি। ভেতরটা চিৎকার দিয়ে বলতে থাকে, তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ নিতে পারবে না তোকে, ওরা কেউ আসবে না, তুই শুধু আমার হেরিজান, শুধুই আমার। এলিজাবেথ কিছুই বুঝে উঠতে পারে না রিচার্ড কি বলছে, আর কেনই বা বলছে। এমন অস্থিরতা, অধিকার বোধে ভরা কথা। রিচার্ডের মুখটা কিংবা নিজের দিকে ঘোরায়, তীক্ষ্ণ চোয়ালে আলতো চাপ দেয় নিজের নরম আঙুলের। ভেজা গলায় প্রশ্ন করে, এজন্যই আপনি এতদিন আমার সামনে আসেননি? রিচার্ড নীরব, তার চোখের ভেতর জমে থাকা গভীর কোনো যন্ত্রণা শব্দহীন বিস্ফোরণ ঘটায়। রিচার্ডের বুকের গুলিটা এতটাই গভীরে গিয়েছিল, জ্ঞান ফিরেছিল 8 দিন পর। এই 8 দিনই রিচার্ডকে এলিজাবেথ থেকে দূরে রেখেছে। এর জন্যই রিচার্ড এতদিন এলিজাবেথের সাথে যোগাযোগ করেনি এবং বাংলাদেশে ফিরতে দেরি হয়। পরিকল্পনা পুরোপুরি সুস্থ সবল হয়ে ফেরার, তবে অস্থির মনের রেহাই নেই। এলিজাবেথ আবারও কাপা কণ্ঠে বলে ওঠে, আপনি আবারও কি মরণের খেলায় মেতে উঠেছেন? রিচার্ড এবার মুখ তোলা, চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তার তীব্র জেদের কাজ। এবারের লড়াই রিচার্ড কায়নাতের অর্ধাঙ্গিনীকে রক্ষা করার লড়াই, তাকে পবিত্র করার লড়াই। এই যুদ্ধে আমি মরবো নয় জিতবো। এলিজাবেথের আত্মা কেঁপে উঠে কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই নিদারুণ কোমলতায় ভরা ডাক ভেসে আসে। হেরিজান। জবাব আসে বিরতিহীন, নিঃশব্দে গলে যাওয়া সুর। রিচার্ড হঠাৎ এলিজাবেথের হাতটা শক্ত করে চেপে ধরে। তার চোখে ভয়, কণ্ঠে শপথের আগুন। আমি থাকতে তোর কিচ্ছু হতে দিব না,
ওই খোদাকে সাক্ষী রেখে বললাম, রিচার্ড কায়নাত রিচার্ড কায়নাত আজ তার সকল তেজ অহংকার তোর পায়ের নিচে পিষে দিয়ে একটাই জিনিস চাইবে, দিবে? এলিজাবেথ বিস্মিত গলায় ফিসফিস করে। আপনি এভাবে কেন বলছেন? বলো, দিবে? বলুন। আমি হারিয়ে গেলেও তুমি অন্য কারোর হবে না। এসব কেন বলছেন আপনি? জান, কথা দাও। হুম। আমি এলিজাবেথ ইমরা এরিন রিচার্ড কায়নাত ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের ঠাঁই দিব না এই জীবনে। এলিজাবেথের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে আরো জোরে চেপে ধরে রিচার্ডের হাত, চোখে চোখ রেখে বলল, আমি এলিজাবেথ ইমরা এরিন আমার স্বামী রিচার্ড কায়নাত ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের ঠাঁই দিব না এই জীবনে। রিচার্ডও পেছনে সরে না একচুল। সে দৃঢ় শুদ্ধ স্বপনের মতো উচ্চারণ করল, আমি রিচার্ড কায়নাত আমার স্ত্রী এলিজাবেথ ইমরা এরিন ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে ফিরেও তাকাবো না। মৃত্যুর ঘণ্টা কখন কানের পাশে ধ্বনিত হবে, সেই শেষ মুহূর্তেও আমার দৃষ্টি থাকবে কেবল আমার স্ত্রীর মুখের ওপর। দুটো খাতযুক্ত দৃষ্টি এক বিন্দুতে মিলল। স্বকীয়তা যেন এক নিমিষে বিলীন। অলিন্দের গভীর কোনো গোপন প্রেম হঠাৎই উতলে উঠল চোখে। রিচার্ডের উষ্ণ হাতের ওপর হাত রাখল এলিজাবেথ, আর এক হাত আলতো ছোয়াল রিচার্ডের গাল। এক নিঃশব্দ নিগুড় চুম্বন রাখল ললাটে, কণ্ঠে নিদারুণ কোমলতা। আমার স্বামী যদি মৃত্যু নিয়ে আসে তবে সে মৃত্যুর সাক্ষাৎ যেন সর্বপ্রথম আমার সঙ্গে হয়। এরপর হাত নামিয়ে রাখলো রিচার্ডের বুকের ক্ষতগুলোর উপরে, একে একে মৃদু স্পষ্ট ছুঁয়ে দিল। এবার কণ্ঠে এক অদ্ভুত ভাঙন। আমার স্বামীর বুক লক্ষ্য করে ধেয়ে আসা সমস্ত বন্দুকের ঝাঁজ যেন পথ বদলে আমার বুকে পড়ে। এলিজাবেথ এবার রিচার্ডের হাত মুঠোয় নিল। আমার স্বামীর হাতে রক্ত ঝরার আগে সেই হাত আমার হাতের ছোঁয়া পাক। সবশেষে কপালে কপাল ছুঁয়ে দিল। ঘন নিঃশ্বাস স্তব্ধতার বুক ছিঁড়ে উচ্চারিত হয়, সবশেষে আমার স্বামী আমারই থাকুক। রিচার্ড সুচারু চোখে তাকিয়ে রইল এলিজাবেথের দিকে, ঠান্ডা স্থির গলায় বলল, স্বামী নামক সেই লোকটা কিন্তু খুব খারাপ। এলিজাবেথ নিশ্চয় উত্তর দিস, তবুও সে আমার স্বামী। রিচার্ডের কণ্ঠে এবার একটুখানি তীব্রতা। সে কিন্তু ভয়ঙ্কর। আমার জন্য সে কেবলই আগলে রাখার আশ্রয়স্থল। যেদিন রিচার্ডের চোখে কিঞ্চিত কৌতূহল। যেদিন এলিজাবেথের চোখ আঙুলের মতো বন্ধ। যেদিন সে আমার জন্য ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়াবে, সেদিনই শেষ দিন হবে তার। অভিব্যক্তি রেখা পড়ল না, কিঞ্চিত হাসল মাত্র। তারপর এলিজাবেথকে কোলে তুলে নিঃশব্দে দাঁড়িয়ে গেল। আচমকায় আতকে উঠে রিচার্ডের কোমর দুপা দিয়ে জড়িয়ে ধরল এলিজাবেথ। রিচার্ড ধীরে এলিজাবেথকে বসালো কাউচের পাশের ছোট এক বুক সেলফে। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি শুধু স্বামীর ক্ষেত্রেই? না, সকলের জন্য। হঠাৎ থেমে গেল। চোখে মুখে জ্বলে উঠল এক ঝলক আগুন। রুষ্ট কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমি স্বচ্ছ থাকা সত্ত্বেও যারা আমার চরিত্রে দাগ লাগিয়েছে, আমার সুন্দর জীবনকে অভিশপ্ত করেছে, যেদিন ক্ষমতা আসবে আমার হাতে, সেদিন সেই লোকগুলোর মাথা থাকবে আমার পায়ের নিচে। আঘাত থেকেই জেদ জন্মায়। কথার আঘাতে মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলে, মানুষকে পরিবর্তন করে ফেলে। রিচার্ডের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল। এলিজাবেথের গ্রীবার পেছনে হাত রেখে চুল টেনে ধরল দীপ্ত ভঙ্গিতে, উৎফুল্ল গলায় বলল, ইয়েস রেড, ইয়েস, এই তেজটাই দেখতে চেয়েছিলাম তোমার চোখে। এই তেজের শিকার কিন্তু আপনিও হবেন। এখনো সময় আছে, শান্তির পথে ফিরে আসুন মিস্টার কায়নাত। আমি কিন্তু সব জ্বালিয়ে দিব। রিচার্ড এক ধরনের বাঁকা হাসি হেসে দুকদম পিছিয়ে গেল। কণ্ঠে ছিল বিদ্যুপের আগুন। আমাকে জ্বালাতে শোনাবে, উল্টো ঝলসে যাবে। এলিজাবেথ শক্ত চোখে তাকিয়ে রইল রিচার্ডের দিকে। রিচার্ড নরম কণ্ঠে জানতে চায়, কেন ভালো করতে চাইছো আমায়? আমি সুখের দিকে পা বাড়াতে গিয়ে কিভাবে আপনাকে দুঃখের মাঝে রাখি? যদি অন্ধকারের সঙ্গী হবেন তবে আমাকে কেন জড়ালেন? অন্ধকারের সাথে যার সন্ধে, তাকে আলোর দিকে ফেরানোর চিন্তা করারই হাতি বোকামি। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে আপনার, কালকে আমার। পাপে জয়, পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়। রিচার্ড গালের ভেতর জিভ ঘুরিয়ে হাসল, জলদ গম্ভীর গলায় বলল, গুড, এতদিনে গলার টোন রিচার্ড কায়নাতের ওয়াইফের মতো হয়েছে। আই লাইক ইট বেবি। তবে যত চেষ্টাই করো না কেন, রিচার্ড কায়নাতই থাকবে। সে আর কখনো হৃদ হবে না। এলিজাবেথের আত্মবিশ্বাস।
ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। খুব ধৈর্য ধরেছি, এবার আমার পালা। তোমার বেস্টটা আজ আমি চাই, ওয়াইফি। অকস্মাৎ রিচার্ডের কণ্ঠস্বরে গভীরে নামে রহস্যময় অধর। চমকে ওঠে এলিজাবেথ, তবুও চোখের পাতা ফেলে না। রিচার্ড এগিয়ে আসে, স্বতঃস্ফূর্ত অথচ অবিচল পদক্ষেপ। এক নিঃশ্বাসে এই দুজনের মধ্যকার শূন্যতা ঘুচিয়ে দেয়। কিছু বোঝার আগেই এলিজাবেথের পা নিজের পায়ের ফাঁকে আবদ্ধ করে নিয়ে দুহাতে দৃঢ়ভাবে পিঠের পেছনে গেঁথে ধরে। রিচার্ডের শরীর থেকে ওঠা গাঢ় পারফিউমের সুগন্ধ এলিজাবেথের নিঃশ্বাস চুরমার করে, কণ্ঠ কেঁপে ওঠে। এমনটা করবেন না প্লিজ। রিচার্ডের চোখে ক্ষুধার মতো আকুলতা, বুক ভরা এক দহন, এগিয়ে আসে আরেক ধাপ। মুখ এলিজাবেথের মুখের এত কাছাকাছি যে ওদের নিঃশ্বাস মিশে যায়। রুদ্ধ কণ্ঠে ফিসফিসায়, আমি তো তোমাতেই হারিয়ে যাচ্ছি, রেড। না প্লিজ। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, রেড। এলিজাবেথ হাসফাস করতে করতে কাপা স্বরে বলল। আমি মেনশনে ফিরবো। রিচার্ডের ঠোঁটে একরোখা ব্যগ্র হাসি। নিশ্চয়ই ফিরবে, ফিরে আমরা একসাথে সাওয়ার নেব, রেড। প্লিজ, আমার একটুখানি সময় চাই। আমার চোখে চোখ রাখো, রেড। বলো তো, কিছু অনুভব করছো না? আ রিচার্ড থেমে যায় না, দৃষ্টি এলোমেলো। এলিজাবেথের ঠোঁট কাঁপে, কিছু বলতে চায়। ঠিক তখনই রিচার্ডের তর্জনী ও শক্ত ওষ্ঠে নাকে এক ক্ষীণ চুমু চুইয়ে হিসিয়ে বলল, শ্, এখন শুধু তোমাকেই চাই, আর কোনো বাড়তি শব্দ নয়। এরপর কোনো পূর্বাভাস না দিয়েও রিচার্ডের অধর ছাপিয়ে বসে এলিজাবেথের ওষ্ঠে উগ্র দাবদাহময় চুম্বনে আবদ্ধ করে নেয়। এলিজাবেথ ছটফট করল, রিচার্ড অবিচলত মগ্ন, নিকল, প্রবল। এই মুহূর্তটির দাবিদার সে অনেকদিন ধরেই। অদূর ছেড়ে গ্রীবায় নামে রিচার্ড। হঠাৎ খ্যাক শব্দে গ্রীবাদেশ হতে মুখ তুলে রিচার্ড সামনে তাকাতে দৃশ্যমান হয়ে নেশর উপস্থিত। থতমত মুখে নেশর দাঁড়িয়ে, হাতে ধরা ফাইলটা যেন এক মুহূর্তে ভারী হয়ে গেছে। সে এসেছিল কনফারেন্স রুমের মিটিংয়ের কাগজপত্র নিয়ে, কিন্তু গোটা রুম ফাঁকা দেখে অবাক হয়ে উপরের ফ্লোরে ওঠে। সেখানটায়ও নিঃশব্দ, জনমানব শূন্য। কৌতূহলে রিচার্ডের কেবিনের দিকে পা বাড়ায় নেশো। রিচার্ড তখন দরজাটা ক্রুব্ধ ভঙ্গিতে চাপা দিলেও লক করেনি। নেশো ভাবেনি এমন দৃশ্যের মুখোমুখি হবে সে। এলিজাবেথ তখন লজ্জায় রিচার্ডের বুকে মুখ গুজে রেখেছে। রিচার্ডের চোখে জ্বলে ওঠা বিরক্তির দৃষ্টি দেখে নেশো বিব্রত ভঙ্গিতে শুকনো হাসল। বলদের মতো হাসতে হাসতে বলল, ড্রাইভার, গাড়ি ঘুরাও, ভুল জায়গায় এসে গেছি। বলেই পাশে তাকায়। মুহূর্তেই মনে পড়ে সে তো একাই এসেছে। দ্বিতীয় দফায় ধাক্কা, অপমান, লজ্জা। আর এক মুহূর্ত দাঁড়ায় না নেশো, উল্টে ঘুরে সোজা পায়ে বেরিয়ে যায়। রিচার্ড তপ্ত নিঃশ্বাস ছেড়ে এলিজাবেথকে ছেড়ে দিয়ে দরজাটা চুপচাপ লক করে এগিয়ে আসে। এই সুযোগে এলিজাবেথ ছুটে পালাতে চাইলে রিচার্ড দৌড়ে গিয়ে পেছন থেকে তার কোমর জড়িয়ে শূন্যে তুলে নেয়। চুলের ভেতর মুখ গুজে হিসিয়ে বলে, ইউ বিলংস টু মি। এলিজাবেথ হাত পা ছুটতে থাকে। রিচার্ড ওকে নিয়ে আবারও বুকসেলফের ওপর বসায়। এলিজাবেথ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে। রিচার্ড শরীর সহজ করে রেখেছিল, ফলে কয়েক কদম পিছিয়ে যায়। শুধু ক্রোধ নেই চোখে, শুধু ঠোঁটের কোণে গাঢ় রহস্যের ছায়া। এলিজাবেথের শরীর ক্ষীণ কাঁপছে। পালানোর পথ নেই, এত সহজে যে আত্মসমর্পণ করতে চায় না। এখনো অনেক অজানা রয়ে গেছে তাদের মাঝখানে। হঠাৎ রিচার্ড নিজের কোট খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ধীর পায়ে বেল্ট খুলতে খুলতে এগিয়ে আসে এলিজাবেথের দিকে। এলিজাবেথের দেহের সংকীর্ণতা যেন শিথিল হয়ে আসে বিভ্রান্তিতে। রিচার্ড এগিয়ে এসে গাউনের প্রান্ত টেনে উপরে তুলতে এলে এলিজাবেথ কম্পিত হাতে খামছে ধরল রিচার্ডের হাত। ভাঙা স্বরে বলে, কি করছেন কি? রিচার্ডের দৃষ্টি গভীর, অদ্ভুত আবেশময়, কণ্ঠ কেঁপে ওঠে কেমন অচেনা সুরে। ইটস হাজব্যান্ড ওয়াইফ টাইম, বেবি। আমি বাবা হতে চাই, রেড। প্লিজ আজ আমাকে বাধা দিও না। একটা কথাই যথেষ্ট ছিল। এলিজাবেথের ভেতর জমে থাকা সকল জড়তা মুহূর্তেই গলে গেল। এলিজাবেথ শরীর ঠেলে সম্পূর্ণভাবে রিচার্ডের সাথে মিশে গেল। রিচার্ডের চোখে তখনও ছিল অনুনয়ের ছোঁয়া, অনুমতির অপেক্ষা। কিন্তু এলিজাবেথের এই আচরণ আর স্পর্শ কাতরতায় ছোঁয়ার ঝিলিক রিচার্ডের চোখ দুটো তেতে উঠল দেহে। ঠোঁটের কোণে ফুটে উঠল বিজয়ের গাঢ় বাঁকা হাসি। এক মুহূর্ত দেরি করল না সে। ঝাঁপিয়ে গিয়ে ডেস্কের ওপর থাকা সবকিছু ঝনঝন শব্দে ফেলে দিল নিচে। তারপর এলিজাবেথকে কোলে তুলে নিয়ে শুয়ে দিল ডেস্কের উপর। নিজেকে এলিজাবেথের উপর ঝুঁকিয়ে এনে কানের কাছে মুখ নামিয়ে আগাম সতর্ক করলো। স্বরটা গাঢ়, আদেশময়। আইজ অন মি, ওকে বেবি গার্ল।
আপের স্টেয়ার পুরোটা এখন নিস্তব্ধ ফাঁকা। রিচার্ড তখন কেবিনে ঢোকার আগেই চোখের ইশারা একজন গার্ডকে সাবধান করেছিল। সে মুহূর্তের উপস্থিত সকল এমপ্লয়ি এখন রিচার্ডের নতুন বেজমেন্টে। তাদের অপরাধ একটাই, রিচার্ড কায়নাতের সহধর্মিনীর দিকে তাকিয়েছিল তারা। 25 মিনিট কেটে গেছে। নেশোর কপালে থমকালো রেখা এখনো মেলায়নি। সে একা ফাঁকা অফিসের গম্ভীর মুখে বসে থাকে। হঠাৎ তীব্র পদচারণের শব্দে সামনে তাকায় নেশো। দেখে রিচার্ড আসছে, শার্টের ভেতর হাত ঢোকাতে ঢোকাতে। হন্তদন্ত ভঙ্গিতে নেশো চোখ বুলিয়ে নেয় রিচার্ডের আপদমস্তক। চুল এলোমেলো, চেটচেটে ঘামে ভেজা, ঘাড়ে গলায় পিঠে অসংখ্য নখের আঁচড়ের দাগ, শার্টের উপরে বোতাম দুটো ছেঁড়া। হতাশার দীর্ঘশ্বাস ফেলে নেশো। রিচার্ড শার্ট ঠিক করে এগোয়, লিফটের দিকে যায়। নেশো ছুটে যায় রিচার্ডের দীর্ঘ পায়ে তাল মেলাতে মেলাতে আমতামতা করে বলে, তাই বলে অফিসে বস? রিচার্ডের কণ্ঠ সোজা সপটা, নির্দয়। সম্পূর্ণ হয়নি। মানে? লিফটের বাটনে চাপ দেয় রিচার্ড। আমাকে এক্ষুনি রাশিয়া যেতে হবে। লোকা নিডস হেল্প। এবার নেশো বুঝতে পারে রিচার্ডের এত তাড়ার কারণ। সে বলে, আমিও যাব বস। নো, তোমার এখানে থাকা দরকার। জেমস কিন্তু এখনো পিছু ছাড়েনি। নেশো কথা বাড়ায় না, নীরবে মাথা নাড়ে। লিফট থেকে বেরিয়ে বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে এগোতে রিচার্ড বলে, প্রাইভেট জেট রেডি? নেশো নিচু গলায় জানায়। বস, একটু ইন্টারন্যাশনাল প্রবলেম। রিচার্ডের মুখ মুহূর্তেই কঠিন হয়ে যায়, শক্ত কণ্ঠে প্রশ্ন ছড়ে। তাই বলে সবগুলোর? নেশো মিয়ে যায়, মাথা নত করে বললেন, 1 ঘন্টা পর একটা ফ্লাইট আছে বস। আপনি বললে আমি টিকিট বুক করে। রিচার্ড গর্জে ওঠে, আমি এখন পাবলিক এয়ারলাইনে যাব? আর ইউ ফাকিং ইনসেইন? নেশো নীরব। উপায় নেই আর, বাধ্য হয়ে শেষমেশ রাজি হতে হয় রিচার্ড কেইন। নেশো চিন্তিত মুখে স্থির দাঁড়িয়েছিল। হঠাৎ পেছনে কারো নিঃশব্দ উপস্থিতি টের পেয়ে চমকে উঠল। ঘুরে তাকাতেই রিচার্ড। রাত তখন 4টে। এ সময় তো রিচার্ডের প্লেনে আকাশে থাকার কথা, অথচ সে দাঁড়িয়েছে ক্লান্ত বিমর্ষ মুখে। নেশোর চোখের প্রশ্ন উপেক্ষা করে রিচার্ড সোজা রুমের ভেতর ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখল এলিজাবেথ ইব্রাতের কোমর আঁকড়ে ধরে কাঁপছে, গলা গুজিয়ে রেখেছে বুকের কাছে। শরীরটা থরথর করে কেঁপে উঠছে মাঝে মাঝে, ফুফিয়ে ফুফিয়ে বলে উঠছে এরিদ এরিদ। রিচার্ড কাঁপা গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? ইব্রাত বিস্ময়ে তাকায় রিচার্ডের দিকে, নিচু স্বরে বলল, প্যানিক অ্যাটাক। রিচার্ড গম্ভীর তপ্ত নিঃশ্বাস ছাড়ল। এমনটাই আশঙ্কা করেছিল সে। প্লেনে ওঠার সময় ফোন সাইলেন্ট ছিল রিচার্ডের। ওঠার কিছুক্ষণ পর ফোন বের করতে প্রথমে চোখে পড়ে এলিজাবেথের মেসেজ, আই মিস ইউ। 3টি শব্দ যেন বাঁধ ভাঙা জল হয়ে আছড়ে পড়ে। এরপর আর নিজেকে সামলাতে পারেনি রিচার্ড। তবে সে ছিল আকাশপথে, এখানে ইচ্ছে করলেই ফেরা যায় না, আকাশ তার নিয়ম মানে না। তবুও বেপরোয়া হৃদয়ে থেমে থাকেনি। রিচার্ড ছুটে যায় ককপিটে। নেক্সট ডেস্টিনেশনে প্লেন ল্যান্ড করানোর নির্দেশ দেয়। 300 যাত্রী নিয়ে প্রথম পাইলট রাজি হয়নি। শেষমেশ মাথায় রিচার্ড বন্দুক ঠেকালো, বাধ্য হয় সে। পরবর্তী এয়ারপোর্টে নামতেই হেলিকপ্টার নিয়ে ছুটে আসে রিচার্ড। তার অন্তর বলছিল এলিজাবেথ ভালো নেই। সন্তান হারানোর পর থেকে মেয়েটি বাইরের দিক থেকে যতই শক্ত থাকুক, ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে নিজে দেখেছে কিভাবে মেয়েটি ছটফট করতে হারানো সন্তানের জন্য বারবার প্যানিক অ্যাটাকের শিকার হতো। আর সেই মুহূর্তগুলো শুধুই রিচার্ডকে খুঁজত, কারণ একমাত্র রিচার্ডই পারত তাকে শান্ত করতে। কণ্ঠে এক ফোঁটা আক্ষেপ, চোখে নিঃশব্দ ভালোবাসা নিয়ে রিচার্ড এগিয়ে গেল এলিজাবেথের দিকে। বস, লোকা। রিচার্ড এলিজাবেথের পাশে গিয়ে বসল, ক্লান্ত স্বরে বলল, ব্যাকআপ পাঠানো হয়েছে। হি ইজ সেফ নাও। এলিজাবেথকে নিজের বুকে টানতে চাইলো, এলিজাবেথ আসেনি। সামলানো যায়নি তাকে, তাই ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এখন আধো ঘুমে। রিচার্ড গভীর শ্বাস ফেলল। ইব্রাত তার লক্ষ্য করলো। জানতো আর রিচার্ডের রাশিয়া যাওয়ার কথা ছিল, অথচ যার জন্য মাঝপথ থেকে ফিরে এসেছে তার এমন আচরণে বিরক্তির চেপে রাখতে পারলো না ইব্রাত। কণ্ঠে সামান্য ঝাঁঝেনে বলল, এলিজাবেথ, তুই ভাইয়ের সাথে এমন করছিস কেন? কথা শেষ করতে দিল না রিচার্ড। তীব্র প্রতিবাদ ছুটে এলো। আমার ওয়াইফ। ইব্রাত বুঝতে পারল না, ভুরু কুচকালো। নেশো আগাম সতর্কবার্তায় বউর পাশে দাঁড়ালো, জিভ কাটলো বউয়ের বোকামিতে। ইব্রাত ছোট করে বলল, জি ভাইয়া। রিচার্ডের চোখে ঝলসুটল ক্রোধের আগুন, কথা ঝলকে পড়ল। আমার স্ত্রী যেমন খুশি তেমন আচরণ করবে, যা ইচ্ছে তাই করবে। ওকে শাসনের দায়িত্ব আমার। অন্য কেউ কিছু বললে মেনে নেব না আমি।
বলে রিচার্ড এলিজাবেথকে হ্যাসকা টানে বুকে জড়িয়ে নিল। নেশো নিজের বউকে টেনে নিল পাশে। ইব্রাত আর কোনো জবাব দিল না। রিচার্ড নিচু চোখে তাকালো এমন ভাবে এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে। মুখের কোলে ঝরা চুলগুলো আলতো করে কানের পাশে গুজে দিয়ে নেশোকে উদ্দেশ্য করল। ও খেয়েছে? না বস। খাবারের ব্যবস্থা কর। ইব্রাত মাঝখান থেকে নরম গলায় বলল। মা তো অসুস্থ সকাল থেকে, আর আমি তো রান্না জানি না। আবারও শব্দ তপ্ত শ্বাস ফেলল রিচার্ড। এলিজাবেথকে বালিশে শুয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। চোখে মগ্নতা, কণ্ঠে স্থিরতা। ওকে, আই উইল কুক ফর হার। ইব্রাত কৌতূহলী দৃষ্টিতে উপর থেকে কিচেনের দিকে উকি দিল। রিচার্ড শান্তভাবে কাজ করছে। কালো শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো, গায়ে সাধারণ ধূসর অ্যাপ্রন, হাতে ছুরিটা চেনা ভঙ্গিতে ধরেছে, আঙুলের ছাপ ঠিকঠাক। ছুরি নিখুঁতভাবে পেঁয়াজ কেটে চলছে। কাটাগুলো সমান দ্রুত, কিন্তু অযথ তাড়াহুড়ো নেই। রিচার্ড পেঁয়াজ কেটে নিয়ে ফ্রাই প্যানে ফেলে দিল। হালকা তেলের ছ্যাঁকা শব্দ হলো। হাতের কবজি ঘুরিয়ে প্যানটা সামান্য ঝাঁকিয়ে নিল। প্রতিটি যেন স্বচ্ছন্দ অভ্যাসের কাজ। তারপর আলগা ভঙ্গিতে লবণ আর মশলা ছড়িয়ে দিল। চোখে মুখে বিশেষ করে আর নেই রিচার্ডের। বরাবরের মতো ধীর স্থির মুখে এগোচ্ছে। একদম প্রফেশনাল শেফের মতো রান্না করছে রিচার্ড। ইব্রাত অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ ইব্রাতের পেছন থেকে নেশো উকি দিল। কৌতূহলে জিজ্ঞেস করল, কি করছো রা? ইব্রাত বিস্ময়ে চোখ মেলে রিচার্ডের রান্নার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তো দেখি রান্নাতেও দারুণ এক্সপার্ট। বইয়ের মুখে অন্য পুরুষের প্রশংসা। নেশোর পছন্দ হলো না। চোয়াল শক্ত করে হঠাৎ ইব্রাতকে কাঁধে তুলে নিল সে। রুমের দিকে এগোতে এগোতে ঠান্ডা স্বরে বলল, আমিও একটা জিনিসে খুব এক্সপার্ট, চলো দেখাচ্ছি। নামকরা নিউরোলজিস্টের সামনে বসে আছে রিচার্ড আর নেশো। নেশো ক্লান্ত চোখে বারবারই হাই তুলছে। রিচার্ড তাকে সকাল সকাল জাগিয়ে এখানে টেনে এনেছে। সকাল 7টায় ঘুমিয়েছিল সে। শরীর জুড়ে ঘুমের ক্লান্তি জমাট। ডক্টর আনিল রিডিং চশমার ফাঁক দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাকাচ্ছেন রিচার্ডের দিকে। রিচার্ডের কঠিন শীতল চোয়ালের রেখা তাকে বাগরুদ্ধ করে রেখেছে। একসময় রিচার্ড নিজেই গলা খুলল। নেশোর দিকে সামান্য ইশারা করে সুরেলা অথচ গম্ভীর স্বরে বলল, ওর স্মৃতির ভেতর থেকে কিছু মুহূর্ত মুছে দিতে হবে। ঠিক তখন আরেকটা হাই তুলতে যাচ্ছিল নেশো, কিন্তু রিচার্ডের কথা শোনা মাত্র তার চোখ বিদীর্ণ হলো বিস্ময়ে। রিচার্ড ডক্টর আনিলের সংকুচিত মুখভাবের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, আমি আজকের মধ্যেই ওর। কথার মাঝপথে পাশ ফিরে তাকাতেই দেখল নেশো সেখানে নেই। পুরো হাসপাতাল চষে ফেলার পরও নেশোকে খুঁজে পাওয়া গেল না। রিচার্ড রাগে গিজগিজ করতে করতে গাড়ির দিকে এগোল। গিয়ে দেখলো নেশো কাচুমুচু হয়ে গাড়ির এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। কাল রাত থেকে অসংখ্যবার বলেছে সে কিছু দেখেনি, তবু রিচার্ডের বুকের গভীর থেকে যাচ্ছে ক্ষতের মতো এক খচকাছানি। কাল তাদের অন্তরঙ্গ মুহূর্তে এলিজাবেথের পোশাক ছিল খানিকটা এলোমেলো। সেখান থেকেই জন্ম নিয়েছে সন্দেহের বিষবীজ। নেশোর কথাতেও তা নির্বাপিত হচ্ছে না। নাতমুখে নেশো আবার বলল, বস সত্যি বলছি, আমি কিছুই দেখিনি, বিশ্বাস করুন। আপনি চাইলে আমি আলাদা বাসা নেব। রিচার্ড গম্ভীর নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং আঁকড়ে ধরল। আজ নিজেই গাড়ি চালাবে। কিছু মুহূর্ত পাথরের মতো ভারী হয়ে গড়িয়ে গেল। পিনপতন নিরাপত্তা ভেঙে নেশো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, বস ম্যামের অপারেশন। রিচার্ডের ভেতরটা আগুনের মতো জ্বলছিলই। আবারও স্ত্রীর প্রসঙ্গ শুনে চোখের কোণ আধার হলো। চোয়াল চেপে কণ্ঠ চিবিয়ে বলল, মেয়ে ডোনার পেলেই অপারেশন হবে, নয়তো আমি যেই পরিকল্পনা করেছি সেভাবেই হবে। ফার্দার আমার ওয়াইফের নাম যেন তোমাদের কারো মুখে না শুনি। গাড়ি গিয়ে থামলো সরাসরি ম্যানশনের সামনে। রিচার্ডের গম্ভীর পদক্ষেপ ম্যানশনের ভিতর এগিয়ে যাচ্ছিল। পেছনে নেশো নিঃশব্দে অনুসরণ করছিল তাকে। হঠাৎ রিচার্ড থমকে দাঁড়ালো। দৃষ্টি শানিত করে ঘাড় সামান্য কাত করল। নেশো কপাল কুঁচকে রিচার্ডের দিকেই তাকালো। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে পকেট থেকে রিভলভার বের করে শূন্যে গুলি চালালো রিচার্ড। চমকে উঠল নেশো। গুলির প্রতিধ্বনি মিলিয়ে যেতেই সবুজ ঘাসের উপর ধপাস করে পড়ল একটি ধূসর ড্রোন। নেশো অভিভূত দৃষ্টিতে তাকিয়ে থাকলো রিচার্ডের তীক্ষ্ণ বুদ্ধি আর দৃষ্টিশক্তিতে। ড্রোনটা ছিল এমন নিখুঁত ধূসর, খালি চোখে ধরা পড়ার সম্ভাবনা ছিল নগণ্য। তবু হাঁটার ফাঁকে সেটা নজরে এনেছে রিচার্ড। রিচার্ড এগিয়ে গিয়ে ড্রোনটা হাতে তুলল। সেটার দিক লক্ষ্য করে উপরের দিকে তাকাতেই বুঝল ড্রোনটা তার বেডরুমের দিকেই যাচ্ছিল। মুহূর্তে চোয়াল শক্ত হলো তার।
কিছু আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে ঘাসের ভেতর অনুসন্ধান শুরু করলো। নেশো বিস্ময়ে স্তব্ধ। হঠাৎ রিচার্ডের হাতে উঠে এলো একটি পেন ড্রাইভ। ড্রোনের সঙ্গে সংযুক্ত ছিল সেটা। রিচার্ড মুহূর্ত বিলম্ব না করে পেন ড্রাইভ হাতে মেনশনের নিচের বাংকারে চলে গেল। ল্যাপটপে পেন ড্রাইভ লাগাতে স্পিকার ভেসে উঠল এক রহস্যময় অডিও। রিচার্ডের শির দ্বারা বেয়ে নামলো শীতল ঘাম। চোখের কোণে স্পষ্ট হয়ে উঠল এক অজানা আতঙ্কের ছোঁয়া। আপনি আবারও আমার বিশ্বাসে আঘাত করবেন? রিচার্ড নিশ্চুপ, নিটল স্তব্ধ, অবিচল নীরবতায় জবান বন্ধ করে রেখেছে সেই কখন থেকে। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করা, রক্তিম চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। ধৈর্যচ্যুত হয়ে কটাক্ষ মিশ্রিত গলায় চেঁচালো এলিজাবেথ। মেয়েদের ইজ্জত এতটাই সস্তা আপনার কাছে? উত্তর দিন মিস্টার কায়নাত। রিচার্ড নির্জীব। পাশেই সোফার উপর অবহেলায় পড়ে থাকা ল্যাপটপ হতে ক্লান্তিহীন শব্দের ধারা বইছে। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে রিচার্ড আর এক অজ্ঞাত ব্যক্তির ফোন কলের কথোপকথন, যেখানে রিচার্ড লোকটাকে ডিরেকশন দিচ্ছে কিভাবে এলিজাবেথকে হোটেল গ্র্যান্ড সুলতান থেকে অপহরণ করে তাদের গোপন আস্তানায় নিয়ে আটকে রাখবে। থরথর করে কাঁপছে এলিজাবেথের ঠোঁট। ভগ্ন হৃদয়ে উতাল পাতাল ঢেউ আসতে পড়ছে নিরন্তর। কার্নিশে জমেছে কালো মেঘের ঘনঘটা। থেমে থেমে ঝরঝরিয়ে নামছে বৃষ্টি। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোয়।